আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে এ কেমন মন্ত্রিসভা, আওয়ামী লীগ কী করতে গিয়ে এবার কি হতে যাচ্ছে, এমন মন্ত্রিসভার রহস্য কি? দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ নতুনভাবে সরকার গঠন করেছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এবং এবার মন্ত্রিসভা শপথ নিয়েছে। এই মন্ত্রিসভা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যে ভূরাজনীতি নিয়ে আলোচনা করি, সেই ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও এই মন্ত্রিসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রকে এই মন্ত্রিসভার মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়েছে এবং ভারতের পক্ষ থেকেও অনেক চিন্তার প্রতিফলন এই মন্ত্রিসভায় হয়েছে। চীনের স্বার্থ কতটুকু রক্ষা হবে, এমন ব্যাখ্যাও এই মন্ত্রিসভার মাধ্যমে করা হয়। দর্শক, আপনারা জানেন, নিউজটা যদি আপনাদেরকে একটু বলি। শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। বৃহস্পতিবার 11 জানুয়ারি সন্ধ্যায় 7টায় বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান। নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী, পরে পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এখন এখানে মন্ত্রী প্রতিমন্ত্রী তালিকায় কারা আছেন বা কি, সেগুলো নিয়ে আমি ডিটেলস বলতে চাই না। আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বাদ পড়েছে, তবে সবচাইতে আকর্ষণীয় কয়েকটা জায়গা, তাদের বাদ পড়া নিয়ে যথেষ্ট কারণ বা যথেষ্ট রহস্য রয়েছে, যেটা রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তার আগে আরেকটু তথ্য দিই দর্শক। 37 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এর মধ্যে 25 জনকে পূর্ণমন্ত্রী এবং 11 জনকে প্রতিমন্ত্রী হিসাবে শপথ দেওয়া হয়েছে। তবে এই মন্ত্রিসভার আকার সামনে আরও বাড়তে পারে। তবে এর আগের যে মন্ত্রিসভা, সেখানে ছিল 48 জন। সেখানে প্রধানমন্ত্রীও ছাড়াও ছিলেন 25 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী, এবং এর মধ্যে 2 জন টেকনোক্র্যাট মন্ত্রী এবং 1 জন টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী ছিলেন। যাই হোক দর্শক, এখন এই মন্ত্রিসভার সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাতিল। দেখেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেব শেষ, মানে মন্ত্রিসভা থেকে শেষ। তিনি এখন আর মন্ত্রী নেই। 2 দিন আগেও কত হেভিওয়েট মন্ত্রী, কত পাওয়ার, তাকে নিয়েই আলাপ আলোচনা হতো, আমরা বিশ্লেষণ করতাম। কিন্তু আমাদের বিশ্লেষণে আর নিকট ভবিষ্যতে ডক্টর মোমেন সাহেব থাকছেন না। সাংবাদিকদের ঝাড়ি দেওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, মানে এগুলো আর আমরা দেখতে পাবো না। এখন ডক্টর মোমেনকে কেন সরানো হয়েছে? ডক্টর মোমেন কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সবচাইতে যোগ্য ছিল আমার দৃষ্টিতে, ক্যারিয়ার ডিপ্লোম্যাট অনেকটা, এবং পররাষ্ট্রনীতি বা এগুলো অত্যন্ত গভীরভাবে বুঝতেন। ডক্টর মোমেন সাহেবকে তার বিভিন্ন বেফাস কথাবার্তার কারণে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে, এটা একটা কারণ। আবার বলা হয়ে থাকে বা ভারতকে খুশি করা বা ভারতের প্রেসক্রিপশনও থেকে থাকতে পারে, এটা আমার ধারণা। এবং ডক্টর মোমেন সাহেব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যত কথাবার্তাই বলুক না কেন, তিনি কিন্তু একটা প্রো ইউএস ছিলেন, যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেওয়ার জন্যে বা যুক্তরাষ্ট্রকে কনভিন্স করার জন্যে ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী থাকাটা জরুরি ছিল। এর মানে সরকার যদি যুক্তরাষ্ট্রকে অ্যাপিস করার বা তাদেরকে কনভিন্স করতে খুবই তৎপর হতো, তাহলে ডক্টর মোমেনকে পররাষ্ট্রমন্ত্রী রাখতো। কারণ ডক্টর মোমেনের সাথে ব্যক্তিগতভাবেও যুক্তরাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন সিনেটর বা কংগ্রেসম্যান বা আরও অনেক কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। লবিং করা বা এইসব ক্ষেত্রেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, মানে যুক্তরাষ্ট্রের সাথে লবিং করা, পশ্চিমাদের সাথে লবিং করা, ডক্টর মোমেন এগিয়েছিলেন। কিন্তু তাকে বাদ দিয়ে ডক্টর হাসান মাহমুদ সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ডক্টর হাসান মাহমুদ সাহেব কিন্তু প্রচণ্ড যুক্তরাষ্ট্র বিদ্বেষী কথাবার্তা বলতে অভ্যস্ত ছিলেন এবং যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন এবং সামনেও বলতে পারবেন। মানে যুক্তরাষ্ট্রকে কথা দিয়ে ধুয়ে দেওয়া, এই কাজটা ডক্টর হাসান মাহমুদ সাহেব যেভাবে পারবেন, এত সুন্দর অন্য কেউ পারবে না। অতএব যুক্তরাষ্ট্রের সাথে অফেন্সিভ খেলবে বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রকে অ্যাপিস না করে বরং তাদেরকে প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করে একটা খেলায় অবতীর্ণ হতে যাচ্ছে। এখন এটা ভারতের পছন্দ মতো হবে, এটা একেবারেই স্বাভাবিক। ভারত খুশি হবে। ডক্টর মোমেন সাহেব ভারতকে প্রশংসা করে যাই বলতেন, যতই বলেছেন, যাই হোক না কেন, তবে তার চাইতে হাসান মাহমুদ সাহেবকে পছন্দ করবেন বলে মনে করি। এবং চীনও অনেকটা খুশি হবে, বিশেষ করে হাসান মাহমুদ সাহেবের প্রতি চীন অনেক খুশি হবে। কারণ তিনি দেখবেন যে যুক্তরাষ্ট্রকে কত কঠিন ভাষায় কথাবার্তা বলেন এবং অতীতে বলেছেন, এবং তার কথা বলার সক্ষমতা আছে।
যদিও ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি বা এই সম্পর্কে কাজ করার তেমন অভিজ্ঞতা কিন্তু ডক্টর মোমেন হাসান মাহমুদ সাহেবের ছিল না। অভিজ্ঞতা হবে, যদিও তিনি যোগ্য লোক, উচ্চশিক্ষিত লোক, তিনি পারবেন। তো এটা কিন্তু ভূ রাজনীতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল, এটা একটা বার্তা হিসেবেই আমি মনে করি, যুক্তরাষ্ট্রকে একটা বার্তা, ভূ রাজনীতির একটা ইনস্ট্রুমেন্ট এই মন্ত্রণালয়ের রদবদল। শিক্ষা মন্ত্রণালয় থেকে দীপুমণিকে সরিয়ে মহিবুল চৌধুরীকে দেওয়া হয়েছে। এতেও কিছু বিষয় আছে, পাবলিক পারসেপশনগত কিছু বিষয় আছে, বিশেষ করে ধর্মীয় বিভিন্ন বিষয়ে। আরও এই ব্রাহ্মণবাড়ির একজন আছেন মুক্তাদির চৌধুরী, বা তাকে নিয়েও কিন্তু বিভিন্ন বিতর্ক আছে, ইসলামপন্থীদের ক্ষোভ আছে। তো এই বিষয়টা তাদের সাথে আরও একটু দূরত্ব তৈরি করতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব নেই, ওই যে কিছুদিন আগে বলেছিলেন ফ্রুটিকা খেয়ে সত্য কথা, আমি কিন্তু সেদিন বলেছিলাম যে এক রাতে বিএনপি সব নেতাদের মুক্তি দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। এই যে কথা বলেছেন, মানে তার মন্ত্রিত্ব তিনি নিজেই খেয়ে দিয়েছেন। আমি বলেছিলাম সেটা একটা কারণ হতে পারে। তবে মোটের উপরে এই কয়েকটা যে কারণ বর্ণনা করলাম, অন্যগুলো ওরকম তাৎপর্যপূর্ণ নয়। এই মন্ত্রিসভা আওয়ামী পার্সপেক্টিভে স্মার্ট মন্ত্রিসভা হয়েছে, যোগ্য মন্ত্রিসভা। যারা মন্ত্রী হয়েছেন তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, এজেন্ডা অনুযায়ী কাজ করতে যথেষ্ট যোগ্য। এখানে অযোগ্য কেউ নেই, সবাই স্মার্ট এবং অত্যন্ত দক্ষও বটে। এবং আওয়ামী লীগের যারা বর্ষিয়ান নেতা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে কমিটেড, তাদেরকে এখানে যথেষ্ট মূল্যায়ন করা হয়েছে, ভুইভোর কাউকে আনা হয়নি। এবং যাদেরকে টেকনোক্র্যাট বানানো হয়েছে তাদেরকেও বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসাবে এবং যোগ্যতার ভিত্তিতে আনা হয়েছে। এই জন্য এই মন্ত্রিসভাকে আমি আওয়ামী পার্সপেক্টিভে, আই রিপিট, আওয়ামী পার্সপেক্টিভে যথেষ্ট যোগ্য এবং স্মার্ট মন্ত্রিসভা বলবো। আর মাননীয় প্রধানমন্ত্রী যে আসলেই দূরদর্শী প্রধানমন্ত্রী, এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে তিনি আবারও সেটা প্রমাণ করে দিয়েছেন। আওয়ামী লীগের যে এজেন্ডা, সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হলে কিভাবে কি খেলতে হবে, এই সব বিবেচনায় চমৎকার সিদ্ধান্ত হয়েছে বলবো। যদি এখানে দেশের স্বার্থ, জাতির স্বার্থ বা এই প্রেক্ষাপটে আমি কিন্তু বলছি না, আমি আওয়ামী পার্সপেক্টিভে বলছি। দর্শক, কে কে মন্ত্রী হয়েছেন এটা আপনারা জেনে যাবেন। ওবায়দুল কাদের সাহেব অপরিবর্তিত, যে মন্ত্রণালয় ওবায়দুল কাদের সাহেবের আছেন এখানে দরকার ছিল। তবে অর্থ মন্ত্রণালয়টা, এটা একটা চমক হয়েছে, যাকে অর্থমন্ত্রী করা হয়েছে তাকে পররাষ্ট্রমন্ত্রী করার একটা সম্ভাবনা ছিল। তিনি যোগ্য লোক এবং ভালো লোক, যথেষ্ট ভালো লোক। স্বরাষ্ট্রমন্ত্রীও অপরিবর্তিত, এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসাদুজ্জামান সাহেব কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে সরকার এজেন্ডা বাস্তবায়ন করতে পেরেছে। তার দক্ষতা, তার মানসিক দৃঢ়তাও কিন্তু অত্যন্ত গভীর। তবে এখানে তেমন দুর্নীতিগ্রস্ত অথবা বিতর্কিত কাউকে কিন্তু আনা হয়নি। যাদেরকে নিয়ে নানান বিতর্ক ছিল, যাদের আর্থিক কেলেঙ্কারি, নানান লেনদেন, বেফাস কথাবার্তা নিয়ে বিভিন্ন আলোচনা ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা একটা ইতিবাচক দিক এই মন্ত্রণালয়ের। এবং যাদেরকে আনা হয়েছে বেশিরভাগই আওয়ামী রাজনীতিতে ক্লিন ইমেজের। তো মোটের উপরে আমি মনে করি এই মন্ত্রিসভা দিয়ে আওয়ামী লীগ তাদের এজেন্ডা ভালোভাবেই বাস্তবায়ন করতে পারবে।